সালাম শুনতে পাচ্ছেন আশা করি। আমি আর স্টুডিও থেকে লাইভে আসলাম না। আমার পুরনো স্টাইলে লাইভে আসলাম আলাপ করার জন্য। তো যে বিষয়টা আপনারা সবাই দেখতেছেন, একটু কমেন্টে বলেন যে আমার লাইভ ঠিক আছে কিনা। 1 মিনিট। ওকে, তো যেটা বলতেছি যে এই রামিসাকে যে ধর্ষণ করে হত্যা করছে রিকশার মেকানিক। আবার আপনি দেখেন আনভির সোভান, বসুন্ধরা গ্রুপের মালিক, তারও এরকম একটা মানে মার্ডার এর ঘটনা, অভিযুক্ত সে। তো সমাজের এমন কোনো স্তর নাই যে স্তরে মানে নীতিহীন হয় নাই। এটা মানে কোন দিকে আপনি চিকিৎসা করবেন? সব দিকেই কাইন্ড অফ নষ্ট হয়ে গেছে সর্বস্তরে। তারপরে এই আরেকটা ঘটনাও মনে হয় যে গতকাল বা আজকে দেখলাম যে একটা 10 বছরের মাদ্রাসা ছাত্র, তাকে মেরে ফেলছে বা সে মারা গেছে, মানে আত্মহত্যা করছে বা তাকে মার্ডার করছে। যতদূর জানা গেছে যে তাকে মার্ডার করছে মাদ্রাসার ভিতরে। এই যে অনেকে শরিয়া চাই কথাগুলো বলতেছে, ইভেন শরিয়া কায়েম করবে কারা? ইসলামী আইন, সেই আইন কাঠামো কেমন সেটাই অনেকে জানে না। দেন সে আইনটা আসলে বাস্তবায়ন করবে যারা, তাদের মধ্যে আপনি দেখেন এই সিচুয়েশন। এটা তাহলে কেন সর্ষের মধ্যে ভূত, এটা চিকিৎসা করবে কে? যদিও রামিসার ইস্যু নিয়ে সবাই কথা বলবে এবং এটা তো আনবেয়ারেবল একটা জুলুম। মানে আমরা যে আরব জাহেলি যুগে পৌঁছে গেছি এটা তো বোঝাই যাচ্ছে। এখন রামিসা ইস্যু নিয়ে কিছু লোক কথা বলবে, কিছু লোকের মাদ্রাসা ইস্যু নিয়ে কথা বলবে, যেহেতু মাদ্রাসা আরো আর একটা কাইন্ড অফ সেভ করতে চায় অনেকে এই বিষয়গুলোকে। অথচ রোগের স্বীকার না করলে, মানে রোগকে অ্যাডমিট না করলে আপনার রোগের চিকিৎসা হবে কিভাবে? তখন এটা স্বীকার করাটা খুবই জরুরি যে আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে গেছে, আখলাক শেষ হয়ে গেছে। অতএব আরবি উচ্চারণ হোক ভালো, আরবি কথা বলুক বা যাই করুক, ইট ওয়ন্ট মেক এনি ইম্প্যাক্ট, এটাতে কোনো কাজ হবে না। এই জিনিসগুলো স্বীকার করা দরকার। তারপরে আমাদের মাদ্রাসা ব্যবস্থায় কি সংস্কার লাগবে সেই কথাগুলো তখন আসতে হবে। দেখেন এই যে আজকে তারেক রহমান প্রাইম মিনিস্টার, আপনারা যারা শুনতেছেন, আমি সরি যে আমি জাস্ট র্যান্ডম যা মাথায় আসতেছে বলতেছি, আমি খুব গুছিয়ে আলাপের জন্য আসি নাই। বাট এই যে তারেক রহমান আজকে গেছে রামিসার বাবা মায়ের বাসায় মিরপুর পল্লবীতে। সেখানে গিয়ে কি বলছে? দ্রুত বিচার, আমরা এখন চাই দ্রুত বিচার এটা করতে, ইত্যাদি। ভাই, এক অপরাধী অপরাধ স্বীকার করছে, এখন আমরা চাই দ্রুত বিচার করতে, সবের কথা কি এখন রায় হয়ে যাবে? ওইটা তো ইনস্ট্যান্ট ব্যাপার। তো এখন আমরা যেভাবে সমাজের দিকে তাকাই, দেখেন প্রাইম মিনিস্টার আসবে যাবে, বিভিন্ন মিনিস্টার ইলেক্টেড হবে, গভর্নমেন্ট আসবে যাবে, তারা হয়তো একটা রাষ্ট্র নেতা, কিন্তু একটা জাতির নেতৃত্বে তারা অ্যাকচুয়ালি বসতে পারেনি। একটা জাতিকে নেতৃত্ব দেওয়া মানে একটা সমাজ, একটা জাতি নিয়ে চিন্তা করা। এটা তো সমাজ বিজ্ঞানী না হলে বা ওই প্র্যাকটিক্যাল গুণ না থাকলে কেমনে করবে? অপরাধের প্রিভেনশনে বড় অবদান রাখে হইল অপরাধের বিচার। ঠিক যেই কারণে আমরা অনেক সময় নামাজ মিস দিই। কেন? কারণ এটার শাস্তি পেলেও সেই কবে মরার পরে, অনেক পরে। এজন্য মানুষ যদি, ইমাম খোমেনি বলছেন যে যদি নফসের রোগের কারণে দেহে কষ্ট অনুভূত হতো, তাহলে আল্লাহকে ধন্যবাদ দেওয়া যেত এই জন্য। তো দেখেন, যেহেতু দেহে কষ্ট অনুভূত হয় না, অতএব মানুষ আমরা গীবত করি, আমরা আরো বিভিন্ন নফসের রোগে লিপ্ত হই। তো এখন একটা সমাজের জন্য এই যে ন্যায় বিচার, এটা এমন একটা পিভটাল জিনিস, এমন একটা সেন্ট্রাল পিলার হয়ে দাঁড়াইছে, বা এটাই স্বাভাবিক। সমাজ মানেই সেখানে কেন্দ্রীয় বিষয় হচ্ছে জাস্টিস।
তো জাস্টিস জিনিসটার কোনো সংস্কার আমাদের জুলাই বিপ্লবের পরেও হয়নি এবং আগামীতেও হবে না। আপনি ইভেন বাংলাদেশে খিলাফা বা শরিয়া যা যে ভার্সন মনে করে যে যা ভাবে সেগুলো আপনি যাই বাস্তবায়ন করেন, আপনি যদি বিচার ব্যবস্থায় হাত দেন তাইলে আপনাকে উল্টে দিবে আমেরিকা, ইসরায়েল অ্যান্ড 69 আদার্স। এই জায়গাতে হাত দিতে দিবে না। এখন একটা হচ্ছে কে দিবে কি দিবে না, সম্ভব হবে কি হবে না, দ্যাট ইজ ওয়ান কোয়েশ্চেন। দি আদার থিং ইজ আওয়ার ডিউটি। ডিউটি কি, জাস্ট কোর্স অফ অ্যাকশন কি, সেটা দেখতে হবে। তো জুলাই বিপ্লবের পর, জুলাই বিপ্লবে দেখেন এই রামিসার মার্ডারটা এখন যেই সিচুয়েশনে যেভাবে হয়েছে, এটা আমাদেরকে খুব বেশি ইম্প্যাক্ট করতেছে, এফেক্ট করতেছে। কিন্তু জুলাই বিপ্লবে যে ব্রাশ ফায়ার করে আকাশ থেকে ঘরের বাচ্চা, কোলের বাচ্চা এভাবে মেরে ফেলছে, মানুষের মাথার খুলি উড়ে গেছে, খুলি অর্ধেক ঝুলতেছে, ঘিলু বের হয়ে গেছে, দৌড়াচ্ছে সেই লাশ নিয়ে, আরেক মহিলা মানুষ সেটা ভিডিও করতেছে, আর তার যেই আর্তচিৎকার ভিডিও করতে করতে, এগুলো সব তো আমি ডকুমেন্ট আমার কাছে সেভ করে রাখা, তো আমার সেগুলো মনে আছে, মনে পড়তেছে। তো দেখেন এত বড় জুলুম হয়ে গেছে, ইমিডিয়েটলি আফটার আমরা ন্যায় বিচার এস্টাবলিশ করি নাই। আমরা কি করছি, এই জুলাই বিপ্লবের নেতৃত্ব দানকারী লোকেরাই, যারা যারা নেতৃত্ব দিচ্ছে আপনারা এতদিনে সবাইকে চেনেন, এই জুলাই বিপ্লবের নেতৃত্ব দানকারী লোকেরাই কাকে ডেকে নিয়ে আসলো, ইউনূসকে ক্ষমতায় বসালো। ইউনূসকে ক্ষমতায় বসানোর একদিকের অর্থ হচ্ছে যে হ্যাঁ, আপনি আমেরিকা, ইন্ডিয়া এগুলোকে ম্যানেজ করতে পারবেন। কেন? কারণ ইউনূস হচ্ছে ইউএস অ্যাসেট। সো ইউএস অ্যাসেট নিয়ে আসলে তো অফকোর্স ইউএসএ কে ম্যানেজ করাই হবে, অথবা ইন আদার ওয়ার্ডস ইউএসএ কে ম্যানেজ করা হবে না, আমাদেরকে ইউএসএ ম্যানেজ করে ফেলছে। এটা আসলে এভাবেই ইন্টারপ্রিট করা উচিত বা এভাবে রিড করা উচিত। এই যে জাস্টিফিকেশন গুলো অনেকে দেখায় ইউনুসকে বসানোর ব্যাপারে, তো ইউ গেট দ্যাট অন ওয়ান হ্যান্ড। অন দি আদার হ্যান্ড আপনি এটাও পাবেন যে ইউনুস হেড অফ দি এক্সিকিউটিভ থাকাকালীন, অর্থাৎ প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর পদ বা প্রেসিডেন্টের পদ, অর্থাৎ নির্বাহী বিভাগের প্রধান থাকাকালীন কোনো একটা মানুষ এর মৃত্যুদণ্ড কার্যকর হবে না। কেন? ইউরোপিয়ানরা তাকে শান্তিতে নোবেল পুরস্কার দিছে। ইউরোপিয়ানরা মৃত্যুদণ্ড বিরোধী, মৃত্যুদণ্ডকে অমানবিক বলে মনে করে। তো এই জন্য দেখবেন তারা মৃত্যুদণ্ড দেব, কেসাস আরবিতে না বলুক, হত্যার বদলা হত্যা হবে বা সামথিং, এগুলো কখনোই মৃত্যুদণ্ড শব্দটাও উচ্চারণ করতে না, ইউনুস করবেও না। উপযুক্ত বিচার হতে হবে, শাস্তি পেতে হবে, কিন্তু মৃত্যুদণ্ড কথাটা ছাড়া বলতেও না। সো এটা তো খুবই ক্লিয়ার যে ইউনুস আসা মানে আপনার সে রাষ্ট্রপ্রধান থাকাকালীন কোনো একটা মৃত্যুদণ্ড কার্যকর হবে না। আপনি যতই বিচার করেন, যতই রায় দেন, যাই করেন, কার্যকর তো এক্সিকিউটিভের দায়িত্ব। আদালত তো মানে জুডিশিয়ারি তো একটা রায় দেয়, দেন এটা বাস্তবায়নের জন্য এক্সিকিউটিভের হাতে, অর্থাৎ প্রাইম মিনিস্টার এবং এই সরকার গভর্নমেন্টের হাতে দেয়, তখন গভর্নমেন্ট এটা এক্সিকিউট করে। সো ইউনুসকে ক্ষমতায় বসানোর অর্থই হচ্ছে যে কোনোদিন ইউনুস ক্ষমতায় থাকাকালীন কোনো একটা মৃত্যুদণ্ড আমরা দেখব না। তো যদি জুলাই বিপ্লবের সময় আপনি সিচুয়েশনটা চিন্তা করেন, এই মিনিমাম 1400 মানুষ হত্যা করেছে যারা, সেই 1400 খুনি ধরে নিলাম, কারণ একজন মানুষ হত্যা করতে 5-7 জন অনেক সময় কাজ করছে, ইভেন জাস্ট আমরা ধরে নিলাম যে 1400 জুলাইয়ের 1400 শহীদকে 1400 জন খুন করছে বাংলাদেশে বসে, বাংলাদেশে অবস্থানকারী, এবং মোস্ট অফ দেম স্টিল বাংলাদেশেই অবস্থান করছে। তো তারা যখন বাংলাদেশে অবস্থানরত, এই একদিন আগে না 2 দিন আগে, ইভেন 5 তারিখেও তো তারা মার্ডার করছে মানুষ। সো 6, 7, 8, 9, 10, 11, 6 তারিখে তো ইউনুসের নাম ঘোষণা হয়েছে, 11 তারিখে ইউনুস ক্ষমতায় বসছে, শপথ নিয়েছে। তো এরপর থেকেই সে দেখলো যে এই 5 দিন, 10 দিন, 1 মাস আগেও আমি যে মার্ডার করেছি, সে দেখতেছে এরকম এটার কোনো শাস্তি হচ্ছে না, হবেও না। কেন? ইউনুস তো ক্ষমতায়।
তারপরে মাস যায় আরো মাস যায়, ইউনূস ক্ষমতায় থাকাকালীনই বিএনপির অন্তর্কোন্দলে তারা প্রায় 200 মার্ডার করে ফেললো। তারাও দেখতেছে যে এটা তো কোনো বিচার হয় না, ইমিডিয়েটলি এটা শাস্তি পাওয়া যায় না। সেটা শাস্তি যদি কিয়ামতে হাসরের ময়দানে আল্লাহ দিবে, অত দিলেই হবে, তাহলে আমরা করতে থাকি। সো ওই জিনিসটা ইউনূসকে বসানোর সাথে সাথে কি এনশিওর হয়ে গেছে? না, হয়ে গেছে। এখন এই জিনিসটা কি আমি সমাজ বিজ্ঞানীর মতো কথা বলতেছি? এখন আমি যদি সমাজ বিজ্ঞানীর মতো কথা বলে থাকি, আমার প্রশ্ন যে জুলাই বিপ্লব যারা করছে তারা কি ক্ষমতা নিয়ে কাড়াকাড়ি মারামারি করা লোক, নাকি তারা একটা জাতি সমাজের নেতৃত্ব দানকারী লোক? তারা যদি একটা জাতি সমাজের নেতৃত্ব দানকারী হয়, তাহলে তাদেরকে অবশ্যই এই বিষয়গুলো বুঝতে হবে যে সমাজে অপরাধের প্রিভেনশন কত কত উপায়ে হয়। এর অন্যতম বড় উপায় হচ্ছে দ্রুত শাস্তি কার্যকর হওয়া। দ্রুত শাস্তি কার্যকর, কারণ এটা যদি কিয়ামতের পরে হয় শাস্তি কার্যকর, তাহলে আর অপরাধ ঠেকানো যাবে না। মানুষ যা খুশি করতে থাকবে, মানুষ তো শাস্তি দিবে না, শাস্তি দিবে আল্লাহ। তা আমাদের বিচার ব্যবস্থায় যখন শাস্তি হয়, রায় হয়, সেই রায় হতেও মোটামুটি কিয়ামত পৌঁছায়, তারপরে কার্যকর হতে হতে ওই পুলসিরাত পর্যন্ত চলে যায়, এরকম একটা সিচুয়েশন। তো এই জিনিসটা এই দেশে যারা ক্রিমিনাল মাইন্ডসেটের লোক, এমন না যে ক্রিমিনাল মাইন্ডসেটের 100টা লোক আছে দেশে জন্মগতভাবে, মানুষের আস্তে আস্তে যখন ক্রিমিনাল মাইন্ডসেট গড়ে ওঠে, তখন তো তারা এগুলো দেখতে থাকে যে অমুক লোক একটা ক্রাইম করছে, ভালোই বেঁচে আছে, জেলখানায় আরামে আছে। আর এক লোকের ফাঁসির রায় হয়ে আছে, সে রিল্যাক্সে জেলখানায় বিড়ি খায়, পয়সা আছে, রাজা বাচ্চার হালে চলে। এই জিনিসগুলো যখন দেখে, যখন এগুলো দেখতে থাকে, তারপরে অপরাধ করার বিভিন্ন ইনস্টিগেশন তার ভিতরে ঘটতে থাকে, তখন সে এইগুলো মিলাতে মিলাতে সে তখন আরেকটু আশকারা পায়, আরেকটু সাহস পায়। এগুলো তো ধাপে ধাপে ঘটে। একটা মানুষ, একটা রিক্সা মেকানিক একটা বাচ্চা মানুষকে হত্যা করে তার শরীর কেটে মাথা আলাদা করে এই ধরনের কাজ যে করলো, এটা কি হঠাৎ করে মাথা নষ্ট হয়ে পাগল হয়ে গিয়ে করছে? না, এই রকম ভয়াবহ অন্যায় জুলুম করতে হলে ধাপে ধাপে তাকে এরকম হতে হয়েছে। সে তো মায়ের পেট থেকে এরকম জন্ম নিয়ে এরকম হয়ে বের হয় নাই। সেই ধাপগুলো কি ছিল একটা সমাজে, ওই ওই জিনিসগুলো এখনো সমাজে এক্সিস্ট করে কিনা, যে জিনিসগুলো একটা লোককে এই জায়গায় নিয়ে গেছে, সেটা আমাদের প্রিভেন্ট করতে হবে না? সেটা দেখতে এখন এটা হলো সমাজ বিজ্ঞানী তাদের কাজ না, এটা হলো সমাজের নেতার কাজ। তো যারা আনফর্চুনেটলি এমপি হয়, মন্ত্রী হয়, প্রাইম মিনিস্টার হয়, প্রেসিডেন্ট হয়, তারা আসলে জাতির নেতা হয়ে ওঠে না। আবার জাতির নেতা বললে আমাদের মধ্যে অন্যরকম একটা উল্টাপাল্টা মানে বেলাইন চিন্তা ভাবনা চলে আসে। সমাজ বললে মনে হয় ভালো বোঝা যাবে যে একটা সোসাইটি, হিউম্যান সোসাইটি, একটা হিউম্যান সোসাইটির তারা নেতা হয়ে ওঠে না। তারা ভোট পায়, তারা যায় পার্লামেন্টে, তারা যায় সচিবালয়, তারা হ্যান ত্যান করে, পয়সা মারে অথবা মারে না, তারপর তাদের কাজ শেষ। একটা সমাজের নেতা হয়ে ওঠা আমার একটা ফ্যামিলির ফাদার যেভাবে চিন্তা করে যে আমার বাসার এই পরিবেশটা বাচ্চাদের বেড়ে ওঠার জন্য ভালো হচ্ছে বা হচ্ছে না, বাচ্চাদের ভালো বেড়ে ওঠার জন্য ভালো প্রতিবেশী দরকার, মাঝে মধ্যে আত্মীয় স্বজনের সাথে দেখা করা দরকার, অনেক অনেক কিছু চিন্তা করে যে একটা বাচ্চার গ্রোথ এর জন্য কি কি দরকার। একটা সমাজের নেতার তো সেইগুলো চিন্তা করতে হবে, সেগুলো চিন্তা করে। আনফর্চুনেটলি এই যে তারেক রহমান গেছে, সে কোনো সমাজের নেতা না, তার এগুলো কোনো সেন্স কিছু নাই। অতএব সে গেছে, সে বলছে আবার বিচার করবো খানতে, এই তো। আবার দেখেন এখন যারা শরিয়া চাইতেছে, শরিয়া চাওয়ার কথাগুলো, একটা জিনিস খেয়াল করবেন, জামায়াত ইসলামী শরিয়া শব্দটাই আর উচ্চারণ করে না, ওইটা উচ্চারণই বাদ দিয়ে দিছে। তো নামটা ইসলামী রেখে দিছে, তখন এটা ট্রুলি ধর্ম ব্যবসা হয়ে যায়। তোমরা যদি ইসলামী শরীয়তে আলোচনা না করো, অফকোর্স ইসলামী শরীয়তে আলোচনা অন্যরা করবে। আমি বলতেছি না যে জামাত হচ্ছে ইসলামী শরীয়তে আলোচনা করার জন্য বেস্ট গ্রুপ অফ পিপল, বাট অ্যাট লিস্ট দে আর নট দ্য ওয়ার্স্ট।
But what we get in Bangladesh right now is those people who are talking about Sharia, Islamic Sharia, are the worst people, should be the last people to be talking about Islamic Sharia. কিন্তু তারাই ইসলামী শরীয়তের কথা বলতেছে। এই আল কায়দা গ্যাং, ইন্তিফাদা বাংলাদেশ নাম দিয়ে যারা বাংলাদেশে আল কায়দা ব্রাঞ্চ লঞ্চ করেছে এই ইউনুসের আমলে, খুবই স্বাভাবিক, ইউনুস এর আমলে তো তারা চেহারা বের করে গর্ত থেকে বের হয়ে আসবে, কারণ আল কায়দার গুরুদের মিত্র সে এসেছে ক্ষমতায়, খুব স্বাভাবিক। তো এই যে ইসলামী শরিয়া আলোচনা আপনারা বাদ দিলেন, এটার কথাবার্তা বলা বাদ দিলেন, এখন এটা কথা বলতেছে কারা? মার্কিন ইসলামিক জঙ্গি গোষ্ঠী, এই আল কায়দা, এই আইসিস, এই এই কালো পতাকা, এই সেই হ্যান, এই আসিফ আদনান হ্যান, এরা আমেরিকার বিরুদ্ধে বহুত বাকওয়াজ করবে, অ্যাকচুয়ালি এরা আমেরিকার পারপাসে সার্ভ করবে। এটা টাইম এন্ড টাইম প্রুভেন জিনিস। এখন ইসলামী শরীয়তে আলাপ তাহলে আপনার আমার করতে হবে, না হলে ইসলামী শরীয়তের কথা ওরাই বলতে থাকবে। অ্যান্ড দে আর টেকিং দেয়ার চান্সেস, তারাই কথা বলতেছে। তো শরীয়তের কথা মানে ওরা তো বেচে এভাবে যে শারিয়া খিলাফা ইজ দ্য সলিউশন, তারপর খিলাফার মডেল কি এস্টাবলিশ করবা, কেমনে রান করবে, কি হবে, ওটার কোনো মডেল তাদের কাছে নেই। ওখানে আসলে তারা আরো বড় স্বৈরাচার হয়ে উঠবে, জালেম হয়ে উঠবে। তো ওই ওদের কথা বাদ দিলেও নর্মালি আপনি চিন্তা করেন, একটা সোসাইটিতে অপরাধ প্রিভেন্ট করার জন্য ওইখানে জাস্টিস এনশোর্ড হইতে হয়। যদি জাস্টিস এনশোর্ড না হয়, জুলাই বিপ্লবের পর জাস্টিস এনশিওর হবে না। এইটা এনশিওর করছে কারা? জামায়াত, শিবির, বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, যারা বর্তমানে এনসিপি নেতৃবৃন্দ। বিপ্লবী আদালত গঠন করে জুলাইয়ের ঘাতক যারা, তাদেরকে ইমিডিয়েটলি তাদেরকে আইডেন্টিফাই করে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়াটা জরুরি ছিল। এখন প্রকাশ্যে মৃত্যুদণ্ডের আসলে কথাটা বলা হয় কেন? অনেকে জাস্ট এজ আ স্লোগান বলতেছে, বাট এইটার যে উইজডমটা আছে, আসলে তো সোশ্যাল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে এগুলো দেখতে হবে। এটার যে উইজডমটা আছে, আল্লাহ তাআলা কোরআনে বলতেছে যে কেসাস, তোমরা কেসাস করো, কেসাসে তোমাদের মধ্যে জন্য জীবন নিহিত আছে। তো হত্যার বদলে হত্যা যদি আমরা করি, আর একটা মানুষকে যদি মেরে ফেলি, তার মধ্যে আবার জীবন কেমনে নিহত থাকে? এই জায়গাতে আমাদের মুসলমানদেরকে ইন্ডিভিজুয়ালিস্টিক রিলিজিয়ন থেকে বের হয়ে সোশ্যাল রিলিজিয়নে আসতে হবে, যে উই হ্যাভ অ্যান ইন্ডিভিজুয়াল বডি, উই হ্যাভ আ সোশ্যাল বডি। আমার একটা ব্যক্তি দেহ আছে, আমার একটা সমাজ দেহও আছে। তা আমার ব্যক্তি দেহ যেমন বিভিন্ন কাজ করে, বিভিন্ন বিষয় দেখলে সাহস করে, ভয় পায়, একইভাবে আমার যে সমাজ দেহ, এই সমাজ দেহেরও বিভিন্ন বিষয়ে ভয় পায়, কোনো বিষয়ে আগ্রহী হয়, এটারও পুষ্টি অপুষ্টির ব্যাপার আছে। তো যেহেতু, এবং আল্লাহ বলছেন, যখন কোনো দণ্ড কার্যকর করা হয়, হদ কার্যকর করা হয়, অর্থাৎ ইসলামিক দণ্ডবিধি কার্যকর করা হয়, তখন যেন মুমিনদের এক দল তা প্রত্যক্ষ করে, নিজের চোখে দেখে। কেন? কারণ যদি গ্রুপ অফ পিপল ডিরেক্টলি নিজের চোখে দেখে, মুমিন কেন, যারা সত্য কথা বলে, যারা অস্বীকার করে না, মিথ্যা বলবে না, যে চেপে যাবে না কোনো ঘটনা, তারা যদি দেখে যে আরে এই অপরাধের তো এই শাস্তি, তখন তারা এই কথাটা সমাজের মধ্যে তাদের মাধ্যমে ছড়িয়ে যাবে, প্রচার হবে। গোটা সমাজ একটা শরীর, এই শরীরের 10টা পয়েন্টে এই ইনফরমেশন দিয়ে দেওয়া হচ্ছে, দেখো এটা আমি দেখলাম, দেখে আসলাম, এই অপরাধের এই শাস্তি হচ্ছে। তখন যাদের মধ্যে 40-60 অপরাধ করা না করার প্রবণতা ইত্যাদি ছিল, তারা আরো সতর্ক হবে, একটু ভয় পাবে যে ঠিক আছে, এই অপরাধটা আমি না করি। এইভাবে অপরাধের প্রিভেনশন হবে। তারপরেও অপরাধ হবে, যেটুকু হবে সেটুকুকে আপনি ওইভাবে শাস্তি দেবেন যেন অপরাধকে, আপনি যখন শাস্তি দেন অপরাধীকে, সেটা আপনার ফিউচার অপরাধী গড়ে ওঠাকে ঠেকায়। বাট ব্রিটিশরা আমাদের জন্য যে বিচার ব্যবস্থা ডিজাইন করে দিয়ে গিয়েছে, সেটা ফিউচার অপরাধী গড়ে ওঠা এনশিওর করে, যে আরে অমুক তো জামিনে ছাড়া পেয়ে গেছে, অমুক তো মৃত্যুদণ্ডের রায় নিয়ে 15 বছর জেলখানায় বসে বিড়ি খায়, রিল্যাক্স করে। সো ব্রিটিশরা যে সিস্টেমটা দিয়ে গিয়েছে, তারা আমাদের সবচেয়ে বড় ক্ষতি করছে, আমাদের জুডিশিয়ারি নষ্ট করে দিয়ে।
জাস্টিস একটা সোসাইটির পিলার, একটা সোসাইটিকে ধরে রাখার, একজনের সাথে আরেকজনের কানেকশন এস্টাবলিশই হয় জাস্টিসের দ্বারা। জাস্টিস ছাড়া কোনো সোসাইটি ইভেন টিকেই থাকে না। তো যদিও অন দ্য সারফেস এই যে কোরবানি আসতেছে, আমরা কোরবানি দেবো, আমরা নিজেদের ইসলামিক মনে করি, নামাজ রোজা করি, কিন্তু আমরা আসলে কতটা ইসলামিক বা ইভেন হাউ মাচ অফ আ ফাংশনিং সোসাইটি আর উই, সেইটা মেজার করতে হইলে আমাদের দেখতে হবে যে জাস্টিস কতটা আপহোল্ড হচ্ছে এখানে। এবং আনফর্চুনেটলি সেই জায়গাতে জুলাইয়ের নেতৃবৃন্দ টোটালি এনশিওর করছে দি অপোজিট, যে জাস্টিস যেন এনশিওর না হয়। যেই জন্য ইউনূসের আমলে কোনো জাস্টিস এনশিওর হয়নি, অপরাধের শাস্তি হয়নি, শাস্তি কার্যকর হয়নি। কোথায় পালিয়ে যাওয়া, যেটা পালিয়ে যাওয়াটা আগে থেকে জুলাই নেতৃবৃন্দ রাজি হয়েছিল যে হ্যাঁ হাসিনাকে ভাগা দেওয়া হবে, ক্ষমতায় আমরা বসবো। সো সেই কোঅর্ডিনেটেড সিস্টেমে হাসিনাকে বাইর করে দিয়ে তারপরে এখানে বসে হাসিনা মৃত্যুদণ্ডের রায় দিলেই কি না দিলেই কি। আর যারা দেশে আছে যাদের মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা যাবে তাদের রায় দেওয়ার কোনো কিছুই নেই। 1.5 বছরে ইউনূস এই কাজ করছে। সো এগুলো সবই অবধারিতই ছিল, শান্তিতে নোবেল বিজয়ী ইউনূসকে আনলে এটাই হবে। তা আপনারা জুলাই বিপ্লবের পর সোসাইটিতে অপরাধের প্রিভেনশন করলেন না, নানান অজুহাত দিয়ে, আমেরিকা হস্তক্ষেপ, অমুক হস্তক্ষেপ। আপনারা কেন তাহলে জনগণকে বলেন না যে দেখো আমরা আমেরিকা আর ইন্ডিয়াকে সেজদা করি, অতএব আমরা যে ইউনূসকে বসাচ্ছি এর অর্থ হচ্ছে যে হ্যাঁ টুকটাক মার্ডার হবে, রেপ হবে, এটা চলবে, সেটা বছরে 100, 200, 150 যাই হবে, বাচ্চা হোক বুড়া হোক যাই হোক, এগুলোর বিচার হবে না। এগুলো তোমরা, তোমাদের যতই রাগ হোক, এগুলোতে তোমরা অপরাধীকে ফাঁসিতে ঝুলতে দেখবা না, এটা তোমরা মেনে নাও, আমরা এইরকম নেতা। এটা জনগণকে বলে দেওয়া উচিত। যদি না বলো, জনগণ এক এক সময় তোমাদের উপর এক এক রকম আশা করে, যাহারে জুলাই বিপ্লবের নেতা, সে মনে হয় অনেক কিছু হবে। এই ইয়াংরা ক্ষমতায় গিয়েছে, নাহিদ, আসিফ, এইবার মনে হয় কিছু হবে, মাহফুজ, এইবার মনে হয় কিছু হবে। ইউনূসের শুরুর দিকে ইউনূস তো ম্যাজিশিয়ান, কথার জাদুকর, সে কথার নানান ম্যাজিক দিয়ে দিয়ে আমাদের ইউথকে ভুলায় রাখলো কয়েক সপ্তাহ। ইউথ তার কথা শেয়ার করে করে সে স্টেজে দাঁড়ায়, কাঁধে দুর্ভিক্ষের কথা বলে। হারামজাদা একটা লোক, জানোয়ার একটা লোক। তারপরে আমাদের ইউথের সেই ইমপ্রেসড হওয়াটা এখন কই গেছে, ড্রেনে, কমোডে ফ্লাশ হয়ে গেছে ওই সব মুগ্ধতা। আর এই সমস্ত জিনিস যাদের বোঝার কথা, সমস্ত ইসলামিক লোকজন, ইসলামপন্থী লোকজন, সমস্ত ইসলামিক দল ইনক্লুডিং জামায়াতে ইসলামী, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় ইম্প্যাক্টফুল ইসলামিক দল, তারা জেনে শুনে উইলিংলি জাস্টিসকে বিসর্জন দিয়ে দিয়েছে। পোস্ট জুলাই বাংলাদেশে জেনে শুনে উইলিংলি জাস্টিসকে বিসর্জন দিয়েছে কারা? ইসলামের ধ্বজাধারী, ইসলামের পতাকাবাহী রাজনৈতিক দল। এখন তারা তো রাজনৈতিক দল মোর দ্যান দে আর এন ইসলামিক পিপল, ইসলামিক পার্টি, ইসলামিক হোয়াট এভার গ্রুপ অফ পিপল। যেই জন্য আপনি দেখেন তাদের সর্বোচ্চ নেতা, তাদের দলের, সে কোনো আলেমও না। তো তাদের গঠনতন্ত্র এটা লিমিট করে দেয় না যে একটা ইসলামিক দলের প্রধানকে অবশ্যই মাদ্রাসা পাস সর্বোচ্চ আলেম হতে হবে, না হলে সে ইসলামিক দল লিড করবে কেমনে? সিম্পলি একটা ডাক্তার মানুষ, নামাজ কালাম পড়ে, ভালো মানুষ, কিছু আয়াত পড়ছে, কিছু হাদিস পড়ছে, তাই সে একটা ইসলামিক দলের নেতা হয়ে গেল? একটা মেডিকেল ডক্টর, সে এমন অনেক কিছুই ভুলভাল করে বসবে যাই সে জানেও না, উইথ অল হিজ সিনসিয়ারিটি। সো এই একটা ইসলামিক দল আপনি কিছুদিন পরে আরো সামনে দেখবেন, কোনো আলেম মাওলানা কোনো কিছুর বালাই নাই, নেতাও যা, অনুসারীও তা, এই হবে ইসলামিক। সো তারা সামহাও চায় যে গুড পিপলদের একটা দল, কিন্তু সেইখানে আলেম থাকার কোনো বাধ্যবাধকতা নেই। সো এই জামাত ইসলামী, আমি ডাক্তার শফিকুর রহমানকে যখন ক্যান্টনমেন্টের ডাক দিল 3রা আগস্ট, হাসিনা পালানোর 2 দিন আগে, সে সুরসুর করে দৌড়ে চলে গেল। ওই সময় তো সে ডিফিটেড। সে তো রিয়েলি ইসলামিক স্টাডি করা, হিস্ট্রি পড়া লোক না যে সে বুঝতো
যে হ্যাঁ, ইসলামিক মিলিটারি স্ট্র্যাটেজি যদি পড়তো শিখতো, যে না আমি এখানে ডিফিটেড হয়ে যাচ্ছি, গোটা জাতিকে ডিফিটেড করে দিচ্ছি। ময়দানের কন্ট্রোল সবচেয়ে বেশি ছিল শিবিরের হাতে, দেন ছাত্রদল। আর সেই শিবির জামাতের লিডার হচ্ছে আমিরুল জামাত, ডাক্তার শফিক। তো এই এই রকম, হ্যাঁ কিছু ভালো মানুষ তারা কিছু কিছু দোষ করবে না, ক্ষমতায় গেলে তারা এভাবে ওভাবে চলবে, কিছু মন্দের ভালো হবে, হ্যাঁ হ্যাঁ, দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, আপনি যদি গোড়া কেটে দিয়ে আগে পানি ঢালেন গাছের, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইজ টু এস্টাবলিশ জাস্টিস। আর আমাদের যে জুডিশিয়ারি, আমাদের যে বিচার ব্যবস্থা, এইটা ব্রিটিশ মডেলের, যেটা এনশিওর করে অপরাধী দেখবে যারে অপরাধ করার পর রায় আমার গায়ে এসে পৌঁছাইতে, শাস্তি এসে পৌঁছাইতে 20 বছর লাগে, তাহলে আমি তো অপরাধ করব। এইটা ব্রিটিশ মডেলে জুডিশিয়ারি আমাদেরকে দিয়ে যাওয়া হয়েছে। ইরানের ইসলামী বিপ্লব হয়েছে 1979 সালে, তারও 14 বছর আগে 1963 সালে বিপ্লবের নেতা ইমাম খোমেনি যখন মাদ্রাসায় লেকচার দিচ্ছেন, মাদ্রাসার ছাত্রদেরকে সমস্যাগুলো তুলে ধরতেছেন, সেইখানে তিনি বলতেছেন যে আমাদেরকে যে জুডিশিয়ারির ব্রিটিশরা এখানে দিয়ে গেছে, এই জুডিশিয়ারিতে যুগ যুগ পার হয়ে যায়, মানুষ ন্যায় বিচার পায় না। অথচ ইসলামের সোনালী যুগে এক একজন বিচারক 1, 2, 3 দিনে এক একটা বড় বড় মামলার রায় দিয়ে দিতেন, আর সেটাকে তারা বলে বর্বরতা। এখনো সেই জিনিস। ইউনূস যখন ক্ষমতায় ছিল, ওই হারামজাদা কি বললো? ওই হারামজাদা বলল, দেখো তোমরা অনেকে দ্রুত বিচার চাইছো, দ্রুত বিচারের সমস্যা হচ্ছে এটা দ্রুত করলে ন্যায় বিচার হয় না, অতএব 20 বছর ধরে করো। তারপরে সে 1.5 বছরেও কোনো কিছুই করেনি। বলবে হ্যাঁ বিচার করছি, রায় দিছি। না, ওটা কি বিচার করা বলে? বিচার করা মানে রায় দিয়ে দণ্ড কার্যকর করা। সো এগুলো সোশ্যাল সায়েন্সের ব্যাপার। কেউ যদি রিয়েলি একটা সোসাইটির লিডার হয়, সে এগুলো ভাববে, চিন্তা করবে আমার সমাজের কি কি উপাদান অপরাধকে প্রিভেন্ট করবে, আর কি কি উপাদান অপরাধকে এনকারেজ করতেছে। রিক্সাওয়ালা কিভাবে, রিক্সার মেকানিক কিভাবে এত বড় জুলুম করতে সাহস করলো? ইভেন একটা রিক্সার মেকানিক, তার পয়সার ব্যাকিং আছে, তার কিসের ব্যাকিং আছে? তার এমপি মন্ত্রী ব্যাকিং আছে? মেবি নাই। কিসে তাকে এই পরিস্থিতিতে নিয়ে গেল? আমার ওই উপাদানগুলো যদি সমাজে বিদ্যমান থাকে, আমার তো আরো এরকম হইতে থাকবে। আমাদের ভার্সিটি পড়ো ছেলে পেলে ডিপ্রেশনে পড়ে নেশা করে শেষ হয়ে যাচ্ছে। কি কারণে এটা হইতেছে? দেখবো না আমি সমাজের নেতা, আমি সমাজকে টেক কেয়ার করবো না? রিজন গুলো, রোগের গোড়াগুলো আমি চিকিৎসা করার চেষ্টা করবো না? না, আমি হয়েছি এমপি, আমি হয়েছি প্রাইম মিনিস্টার, আমি যাই গিয়ে বলে আমি সর্বোচ্চ বিচারের আশ্বাস দিচ্ছি। That is not how a society functions. Completely failed society. Not even a functioning society. What we saw in July was an outburst of this not having a society. আমাদের যে সমাজ নাই, সেইটার যেই ক্ষতিকর প্রভাব আমরা পেয়েছি, সেটার আউটবার্স্ট হইল জুলাই। ট্রুলি আমাদের সোসাইটি এখনো ফর্মই হয় নাই, বিকজ দেয়ার ইজ নো জাস্টিস এনিওয়্যার। লুক অ্যারাউন্ড, নট ইভেন উইদিন ফ্যামিলিজ। You won't see even justice even there within families. And forget about the wider community, যেটা ফ্যামিলি দিয়ে গঠিত হয়। এই হচ্ছে শরিয়ার ব্যাপার, আইনের ব্যাপার। আর এখন এই আমাদের জোলানি গ্যাং, আল কায়দা গ্যাং, তারা আবার সুযোগে সরিয়া এই কথা বলছে। যখনই কিছু ইস্যু হয় তারা সরিয়া এই কথাগুলো বলে। চোখের সামনে ইরানদের 3টা সিচুয়েশন গেল, একেবারে ভরপুর, ইন্টারনেটে ওয়েল ডকুমেন্টেড। 3টা জায়গায় ইসলামী শরিয়া আদালত ইরানকে বাঁচায় দিছে। যদিও সেই কথাগুলো কেউ মার্কেটিং করে না, আল কায়দা গ্যাং তাদের মতো উল্টাপাল্টা কথা বলে যাচ্ছে। তারা নিজেদেরকে এরকম সুযোগ পাইলেই তাদের জিনিস বেচার চেষ্টা করে, তাদের ভার্সন অফ শরিয়া, যার আন্ডারে হলো তারা এই দেশে মানুষের উপর ইচ্ছা মতো জুলুম করবে। যাই হোক,
ইরানের যে 3টা ঘটনা হলো 2025-এর যুদ্ধ, 12 দিনের যুদ্ধ, ওই দিনেই ইরান মোসাদ এজেন্টদেরকে আইডেন্টিফাই করা শুরু করলো। তারপরে ইরানি জনগণ সহায়তা করলো। এমনকি ওই 12 দিনের যুদ্ধে এক চোর ইরানে এক বাড়িতে ঢুকছে চুরি করতে, ঢুকে দেখে এখানে ড্রোন কারখানা। সে পুলিশে ফোন দিয়ে বলতেছে যে আমি চোর, আমি একটা বাসায় চুরি করতে ঢুকছি, কিন্তু আমি দেখতেছি এখানে ড্রোন কারখানা, এটা মনে হয় মোসাদের এজেন্টদের কাজ, এই জন্য আমি এটা দায়িত্ব মনে করছি, তাই আমি পুলিশে ফোন দিয়ে জানাইছি। এইভাবে ওই 12 দিনের মধ্যে মোসাদ এজেন্টদেরকে আইডেন্টিফাই করা, বিচারের মুখোমুখি করা, আদালত বসছে, পাগড়ি পরা আলেম, ইসলামিক বিচারক, সে বসছে, সে তার ভাষ্য শুনছে, স্বীকারোক্তি জবানবন্দি শুনছে, রায় দিয়ে দিছে, পরের দিন ফাঁসিতে ঝুলাই দিচ্ছে, রাস্তার মোড়ে ক্রেন দিয়ে ঝুলাই দিছে। এটা ওই 12 দিনের যুদ্ধেও করছে। এরপরে এই জানুয়ারি মাসে যে ইরানে প্রোটেস্ট নাম দিয়ে রায়ট বাঁধালো, সেখানেও ইরান সাথে সাথে এই কাজগুলো করছে, এবং এখন যে যুদ্ধ চলতেছে এর মধ্যে ইরান একইভাবে এই কাজ করছে। তো যখন ইরানে মোসাদ এজেন্টরা তাদের কাছে স্টারলিংক ডিভাইস, যেটা এক একটার দাম বাংলাদেশি টাকায় 26,000 টাকা অ্যাটলিস্ট, এরকম ডিভাইস হ্যান ত্যান বহুত কিছু, পশ্চিমা বিশ্ব একেবারে তাদের পিছনে সিআইএ, আমেরিকা সবাই আছে। এই এইরকম ব্যাকিংওয়ালা লোকেরা, তাদের সাহস কত আপনি চিন্তা করেন। তারা ইরানের মধ্যে বসে ওই 12 দিনের যুদ্ধে যেটা করছিল, ইরানের মধ্যে বসে তারা 40 না 42 কিলো রেঞ্জের স্পাইক মিসাইল বলে ওটাকে, ইসরায়েলি মিসাইল, ওই মিসাইল কোন এক মরুভূমির মধ্যে ওই ব্যবহার করে, ইলন মাস্কের স্টারলিংক ব্যবহার করে, ইন্টারনেটে তারা যোগাযোগ করে কোন এক মরুভূমির মধ্যে বসে মিসাইল লঞ্চ করে দিচ্ছে, সেটা টাকা পেয়ে যাচ্ছে মোসাদের থেকে। এরকম করে একেবারে প্রথম ঘন্টাতে একদম প্রিসিশন স্ট্রাইক দিয়ে টপ লিডারশিপ, মিলিটারি লিডারশিপকে মেরে দিল। এইরকম হাজার হাজার স্টারলিংক ডিভাইস, হাজার হাজার মোসাদ এজেন্ট ইরানের ভরপুর সারা দেশে। ইরানের গোয়েন্দা সংস্থা এদিকে ধরা শুরু করলো এবং বিচার করে, ইমিডিয়েট বিচার করে প্রকাশ্যে ফাঁসি দেওয়া শুরু করলো। আপনার কি মনে হয় যে 10,000 মোসাদ এজেন্ট বাকি 9,500 এজেন্ট দায়িত্ব পালন করতে গেছে ঘর থেকে? ওরা হয়তো ওদের যে সিআই এর বস আছে ওদেরকে হোয়াটসঅ্যাপে ব্লক দিয়ে, মোবাইল টোবাইল ফালাই দিয়ে, ওরা যত স্টারলিংক ডিভাইস আছে সব মাটিতে পুঁতে বলছে যে আমি নামাজ পড়ে আমি তো তসবি টিপতেছে নিশ্চিত। এটাই স্বাভাবিক। এইভাবে ইরান সাথে সাথে ভিতরের আরো শত্রুকে ইরান দমন করে ফেললো। কিভাবে? ইনস্ট্যান্ট বিচার, ইনস্ট্যান্ট রায় কার্যকর করো, যা দেখে আরো যাদের মধ্যে শয়তানির ইচ্ছা ছিল ওরা ভয়ে পিছায় আসবে। এটা কোরআনিক প্রিন্সিপাল। তুমি জামায়াত ইসলামী, কি তুমি যে ইসলামী হও, তুমি মুসলমান ইভেন নাম বলো, তোমার তো কোরআনে এই প্রিন্সিপাল গুলো বলা আছে। তোমাদের কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন নিহিত রয়েছে, এইভাবে জীবন নিহিত রয়েছে। আর তারা হলে মোসাদের বাকি 9,500 এজেন্ট আরো হাজার হাজার হত্যাকাণ্ড ঘটাইতো ভিতরে বসে। ওই যে জীবনগুলোকে আমরা বাঁচালাম কিভাবে? এই অপরাধীদেরকে ইনস্ট্যান্ট শাস্তি দিয়ে, চৌরাস্তার মোড়ে ক্রেন দিয়ে ঝুলাই দিয়ে। অনলাইনে ছবি পাবেন আপনি, এই রিসেন্ট সময়কার ইরানের, আমিও পোস্ট করছিলাম মনে হয় আমার ফেসবুকে। এইভাবে চোখের সামনে দেখতে পাচ্ছি। তো এখন এই জিনিসগুলো থেকে মানে লার্ন করবে কে, কারা করবে, কি শিখবে? এখান থেকে আমাদের যেটা শেখা দরকার, আমাদের শাসন ব্যবস্থার পরিবর্তন, আমাদের সমাজের নেতা লাগবে যে অ্যাকচুয়ালি সমাজের মেহনত করবে, সমাজকে বুঝবে যে অপরাধের প্রিভেনশন কেমনে হয়। সেই 12 দিনের যুদ্ধেও ইরান এভাবে জিতছে। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, সূরা আনফালের মনে হয় 60 নম্বর আয়াতে আছে এটা, যে যুদ্ধে হোক শান্তিতে হোক সর্বাবস্থায় সর্বোচ্চ সামরিক প্রস্তুতি মুসলমানদের থাকতে হবে, যেন মুসলমানদের শত্রুদের হৃদয়ে আল্লাহ ভয় ধরিয়ে দেয়। তার মানে যারা মনে মনে ভাবতেছিল মুসলমানদের ক্ষতি করবে, তারা যেন মুসলমানদের সর্বোচ্চ সামরিক প্রস্তুতি দেখে স্বপ্নেও ওইটা না ভাবে। জাগরণে তো ভাববেই না, স্বপ্নেও পর্যন্ত না ভাবে যে তাই মুসলমানদের ক্ষতি করবে।
আনফর্চুনেটলি ওই জায়গায় বর্তমানে কারা বসছে জানেন? আমেরিকা। বাংলাদেশের কেন, পৃথিবীর বেশিরভাগ দেশের নেতারা এবং জনগণ কখনো ইভেন ভাবেও না, স্বপ্নও দেখে না যে একদিন আমেরিকার মিলিটারি তাকে আমি পরাজিত করলাম যুদ্ধে, তলোয়ার দিয়ে বা অস্ত্র দিয়ে বা রাইফেল দিয়ে বা বিমান দিয়ে, ড্রোন দিয়ে। আমেরিকানরা এসে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইলো, মাফ চাইলো। এইটা, এটা স্বপ্ন দেখার প্রশ্নেরই বাইরে। ওই লেভেলে নিয়ে গেছে আমেরিকাকে মুসলমানেরা, আমেরিকাকে ওই দৃষ্টিতে দেখে। যার ফলে ইভেন কেউ কখনো ছোটবেলায় শুনছেন স্বপ্নে দেখলাম আমি এক জেনারেল, আমি আমেরিকার সাথে ফাইট করতেছি, এরপরে আমেরিকা পরাজিত হয়ে গেল, ট্রাম্প এসে পায়ের কাছে পড়ে হাত জোর করে ক্ষমা চাইল? না, আমরা ওটা স্বপ্নেও দেখি না, আমরা ওটা জাগরণেও না, স্বপ্নেও না, ওটা আমরা দুঃস্বপ্নেও দেখি না, আমরা কোনোভাবে ওটা আমাদের ইমাজিনেশনে আসে না। কেন? কারণ ওই জায়গা, যে জায়গায় মুসলমানদের থাকার কথা অ্যাকর্ডিং টু কোরআন, সেই জায়গায় আমরা অমুসলিমদেরকে বসাইছি, আর আমরা নিজেরা গেছি কাফিরদের জায়গায়, যে কারণে আমরা ওদেরকে ভয় পাই যেইভাবে মুসলমানদেরকে ওদের ভয় পাওয়ার কথা ছিল। এগুলো তো খুব সিম্পল কিছু জিনিস, একটা সমাজের দিকে মনোযোগ দিয়ে তাকালে, যে জাস্টিস ইজ দ্য পিভটাল থিং অফ এ সোসাইটি। একটা সমাজকে ধরে রাখি হলো জাস্টিস। জাস্টিস না থাকলে ওটাকে আমরা সোসাইটি বলি না, এটা হলো গুন্ডা বদমাস জালেম মাজলুমদের একটা জেলখানা, বদ্ধ এলাকা, যার মধ্যে যে যারে পারে মেরে কেটে খায়। তাই আম্মুর কাছ থেকে শুনতেছিলাম কয়েকদিন আগে, আম্মু বললো সেই কবেকার ঘটনা, 30-40 বছর আগের ঘটনা। ইরানে যখন সে ছিল, সাংবাদিক হিসেবে কর্মরত ছিল, তখনকার ঘটনা বলতেছে যে কোন এক ইরানি রোড ট্রাফিক পুলিশ বা রোডের সামবডি, পুলিশ মনে হয়, পুলিশ অথবা সামবডি, সে বাংলাদেশি এক ডাক্তার দম্পতিকে মার্ডার করছে রাস্তা। তারপরে তাদেরকে নিয়ে আসা হলো, বিচার, তারা ক্ষমা চাইলো, ক্ষমা করা হলো না, রাস্তায় নিয়ে ফাঁসি দিয়ে দিল। আরো একটা ঘটনা আমার কাছে শুনছি, এক ছেলে আর এক ছেলে বন্ধু মারামারি রাগারাগি চেঁচাচেঁচি করতে করতে একজন আরেকজনকে মেরে ফেলছে ইনস্ট্যান্ট, কোনো অস্ত্র না দিয়ে হাত দিয়ে মনে আঘাত করে মেরে ফেলছে। তারপরে যে নিহত তার পরিবার তো পরিবার যদি ক্ষমা করে কেবল তাহলেই ক্ষমা হয়, এছাড়া প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার বা রাহবার কারো এরকম ক্ষমার এখতিয়ার থাকে না। এই ক্যাপিটাল পানিশমেন্টের ক্ষেত্রে শুধুমাত্র পরিবার ক্ষমা করতে পারে ইসলামী আইন অনুযায়ী, সারিয়া অনুযায়ী। যে আসিফ আবদুল্লাহ সারিয়া করে, এই যে দেখেন সারিয়া 47 বছর ধরে চলে আসতেছে, 1000টা কেস পাবেন এরকম। তারপরে আম্মু বললো যে ওইটা আমাকে খুব টাচ করছিল, আমি তখন দেখলাম ওই ওই আরেক যে মার্ডার করছে সেই ছেলের মা অনেক কাঁদতেছে, ওই অন্য ছেলের, যে ছেলেকে মেরে ফেলছে তার মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইতেছে, এরকম এরকম। কিন্তু না, সেই মহিলা একদম শান্ত দৃঢ়, সে বলতেছে না আমি ক্ষমা করবো না। তারপর শেষমেশ ফাঁসি হয়ে গেল রাস্তায়। তো এই ফাঁসি যে হইলো, এই মৃত্যুদণ্ডগুলো হইলো। এবার আরেকটা ঘটনা আমি শুনছি যে ইরানে এরকম কোন এক মানে ট্রেইটর বা এরকম মোসাদ এজেন্ট টাইপের কাজ কেউ করছে, সে একজন আলেমের সন্তান, যার ফলে কি হইলো, ওই আলেম বললেন যে ওর মৃত্যুদণ্ড হয়ে গেছে রায়, আলেম বললেন যে যখন ওর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে আমাকে সুযোগ দিও, আমি ওই লিভারটা টানবো, যে লিভার টানলে ফাঁসির দড়ির আসলে পায়ের নিচ থেকে কাঠ সরে যায় এবং সে ঝুলে যায় শরীরটা। সে বলছে আমি ওইটা টানবো। তো দেখেন আজকে এই যে রিক্সা মেকানিক, যে লোকটা এই রামিসাকে হত্যা করছে, কালকে যদি ওই মেকানিকের বাবা এসে বলতো যে আমার ছেলেকে ফাঁসি দেন, আমি নিজে ওই লিভার টানবো, আপনারা এখনই ওকে নিয়ে আসেন ফাঁসি দেন, এরকম যদি হইতো, আপনারা কেউ কি ওটাকে বর্বরতা বলতেন, খারাপ বলতেন? যত পশ্চিমা চশমা, পশ্চিমা ছানি যত চোখ থেকে উঠায় ফেলবেন, তত আপনি বলবেন যে ওইটাই হলো এপিটম অফ জাস্টিস। সেটাই সবচেয়ে সুন্দর ব্যাপার হতো যে একটা সোসাইটিতে এইরকম দৃঢ় জাস্ট পার্সন আছে, যে সে জালেম, সে ঘাতক, তার প্রতি আমার হৃদয় থেকে সকল ভালোবাসা আমি মুছে
বের করে দিলাম, সন্তান হোক আর যাই হোক। তাহলে একটা সোসাইটিতে জাস্টিসকে ওইভাবে আপহোল্ড করা, আমাদের মনে হয় শহীদ শরীফ ওসমান বিন হাদি এরকম একটা কথা ছিল যে আহ, আমার মাও যদি বা আমার বউ যদি, পরিবার যদি জুলাই এর বিরুদ্ধে যায়, তাদের সাথে আমার সম্পর্ক নেই। এটা হাদির কথাই বলেছিল, অথবা অন্য কারো কথা। তো এটা মুখে বলা, হ্যাঁ আমরা মনে করি মানুষ যা মুখে বলছে এটা অন্তরেও আছে। এরকম মানুষ যদি একটা জাতির ভিতরে অনেক থাকে, তাহলে চিন্তা করেন ওই জাতিটা জাস্টিসটাকে কিভাবে আঁকড়ে ধরতে পারছে। ইরানের ইসলামী বিপ্লবের পরপরই বিপ্লবী আদালত গঠন করে সমস্ত এই মানে জুলুমের সহযোগী যত ঘাতক আছে সবাইকে নিয়ে নিয়ে বিচার করে রাস্তায় সারি সারি ঝুলাই দেওয়া হলো, ফায়ারিং স্কোয়াডে দিয়ে মেরে ফেলা হলো। তারপরে এই সব লাশের ছবি পশ্চিমা মিডিয়া নিয়ে আহারে কান্নাকাটি শুরু করলো, কত মানুষকে সামারি এক্সিকিউশন করেছে, গণহারে হত্যা করেছে, হ্যান ত্যান। হ্যাঁ, একটা সমাজে অপরাধ এমনি প্রিভেন্ট হয়? এই যে তিনটা জিনিস ইরান পার করলো, তিনটা যুদ্ধ, যতগুলো আঘাত, যত রকমের আঘাত ইরানের উপর আসছে, যে কোনো একটা আঘাতেই কোনো এক একটা রাষ্ট্র পড়ে যেত। এর প্রতিটা আঘাত সামলে ইরান যে এখন পর্যন্ত টিকে আছে, এটা কি এই তারেক রহমান বা হ্যানত্যান বা নাহিদ ইসলামের মতো জাস্ট রাজনৈতিক নেতারা ক্ষমতায় বসে খুব কিছু একটা ম্যাজিক্যাল সামথিং করে ফেলছে? এর পিছনে উইজডম আছে, এর পিছনে সোসাইটিকে বোঝা, সোসাইটির মেহনত করা, সমাজের নেতা, এই ব্যাপারটা আছে। খালি পলিটিক্যাল লিডারশিপ না, সেখানে রাহবার হলেন সমাজের নেতা। বলা হয় রাহবারে ইনকিলাবি, মানে বিপ্লবের নেতা। বিপ্লব মানে এই বিপ্লব, এই সমাজ সংস্কারের বিপ্লব। তারপরেও তাদের সমাজে আরো হাজারটা সংস্কারের বিষয় রয়ে গেছে, এখনো বাকি আছে। পারফেক্ট ইসলামিক সোসাইটি থেকে বহুত দূরে আছে, বাট তাও যতদূর ওই দিকে আগাইছে, ওই ডাইরেকশনে, আমরা তো নেগেটিভে আছি। আমাদের এখানে জুলাই বিপ্লব, আচ্ছা দেখেন এই যে জামাত ইসলামী এখন যেটা মনে করতেছে যে বিএনপি পচতে থাকুক, এক একটা অকারেন্স হবে দেশে, বিএনপি পচে যাবে, আরো পচবে, তারপরে নেক্সট ইলেকশন তাড়াতাড়ি যদি আনা যায়, অথবা ডিউ টাইমে হইলেও মানুষ আমাদেরকেই বেছে নিবে। আরে তুমি যে এই বিএনপিকে পচতে দিচ্ছ, হাদি তো বলছিল শহীদ জিয়ার বিএনপিকে আমরা নষ্ট হতে দিব না। তো তুমি যে বিএনপিকে নষ্ট হতে দিচ্ছ, বিএনপির ছেলেপেলেরা মার্ডার করতেছে, অশিক্ষিত পোলাপান ছাত্র দল করে, জ্ঞান নাই, পড়াশোনা নাই, যোগ্যতা নাই, স্কিল নাই, কামাই রোজগার নাই, সংসার নাই, কিচ্ছু নাই, খালি দৌড়াচ্ছে, এরকম ছেলেপেলে মার্ডার করতেছে, এটা ওটা করতেছে। তুমি কি বুঝতেছো না যে তারা তোমার অংশ? সে আর তুমি একই সমাজ দেহের অংশ। এই একই সমাজ দেহের মধ্যে যখন ছাত্রলীগ একটা মার্ডার করে, এটা তোমার ক্ষতি, কারণ তোমার সমাজ দেহটাকে নষ্ট করা হয়েছে। যখন ছাত্র দল একের পর এক মার্ডার করে যাচ্ছে, তোমার ক্ষতি, কারণ এটা তোমার সমাজ দেহ নষ্ট হচ্ছে। নাকি তুমি জামায়াতে ইসলামী, জামাত শিবির, মহিলা জামাত আর ছাত্রী সংস্থা মিলে তোমরা আলাদা একটা সমাজ, দেশের মধ্যে আলাদা দেশ, অন্যদের থেকে তুমি ডিসকানেক্টেড। যতই মনে করো, বা ইভেন যদি করো মনে, দ্যাট ইজ জাস্ট অ্যান ইলিউশন, দ্যাট ইজ নট দ্য রিয়ালিটি। বাংলাদেশে বাংলাভাষী সকল মুসলমান, যাদের নাম শুনলে মুসলমান মনে হয়, এরা সবাই আমরা আলটিমেটলি প্র্যাকটিক্যালি আমরা একই সমাজ দেহের অংশ। এই সমাজ দেহের মধ্যে এই যে একের পর এক মাদ্রাসা ছাত্রদেরকে রেপ করতেছে মাদ্রাসা শিক্ষকরা বা হ্যান ত্যানেরা, আমার আমার সমাজ দেহ নষ্ট হইতেছে। আমি মাদ্রাসা থেকে ডিসকানেক্টেড, আমি মাদ্রাসা সাপোর্ট করি না, বাট দে আর পার্ট অফ মি অ্যাজ ওয়েল। হ্যাঁ, আমি তো রিক্সা চালাই না, বাট রিক্সা চালকও তো আমার সমাজের অংশ। আমি তো ধান খেতে ধান বপন করি না, বাট ওই কৃষক তো আমার সমাজ দেহের অংশ, মানে আমার অংশ, পার্ট অফ মি। কারণ আমার একটা ব্যক্তি দেহ আছে, আমার একটা সমাজ দেহ আছে, আমার হাত পা চোখ নাক আমার ব্যক্তি দেহের অংশ। ওই রিক্সা চালক, ওই ছাত্র দল, ছাত্রলীগ, ওই শিবির, ওই নন পলিটিক্যাল, ওই সবাই আমার সমাজ দেহের অংশ, অল অফ দেম। তাহলে ওরা যখন নষ্ট হয়, একটা লোক যখন নষ্ট হয়, একটা মার্ডার যখন হয়, দেখে আমি ক্ষতিগ্রস্ত হইতেছে না, আমার সমাজ দেহ নষ্ট হইতেছে না? aren't they part of me because we belong to the same society? তাহলে আমাদের সবার কি দায়বদ্ধতা আছে না যে আমার নিজের হিসাবেও
চিন্তা করে হলেও এই জিনিসগুলোকে প্রিভেন্ট করা এবং জাস্টিস এনশিওর করা। এবং এই সমাজ, মানে শুধু এই সমাজ, ওই সময় সমাজ ব্যাপারটার প্রধান গুরুত্বপূর্ণ বিষয় হইল জাস্টিস। জাস্টিস এনশিওর হলে একটা সোসাইটি রিয়েলি সোসাইটি হিসেবে ফাংশন করতে কেবল শুরু করে, দেন তারা সেকেন্ড, থার্ড, ফোর্থ অন্যান্য প্রায়োরিটির দিকে আগাইতে পারে। জাস্টিস মাস্ট কাম ফার্স্ট, সবার আগে জাস্টিস। আপনি দেখবেন এই যে আমাদের ইমানে মুফাসাল আছে, আবার শিয়াদের এরকম আছে। শিয়াদের এরকম মানে আকিদার প্রধান 5টা জিনিস কি? তার মধ্যে তাওহীদ, তারপরে আখেরাত, নবুয়াত, রিসালাত এগুলো আছে। আদলে এলাহি বলে একটা কথা তারা তাদের আকিদার মধ্যে বলে, গডস জাস্টিস, আল্লাহ যে ন্যায় পরায়ণ, এইটার আকিদা। তখন আপনার কাছে ইসলাম ওই ন্যায়কে কেন্দ্র করে আপনার ইসলাম গড়ে উঠবে। ইসলামের কোনো হাদিস বা কোনো বর্ণনা বা কোনো যুক্তি বা সারিয়া বা খিলাফত নামে কোনো কিছু আছে যেটা ন্যায়বোধের সাথে সঙ্গতিশীল না, আদলে এলাহির সাথে সঙ্গতিশীল না, ওটা রিজেক্টেড। এইভাবে একটা সোসাইটি, গুলো গভীর তাত্ত্বিক ভিত্তি, বাট ওই ভিত্তিগুলো না থাকলে কি হয়? জামায়াতে ইসলামের মতো দল যারা অনেক পথ পাড়ি দিয়ে এসেছে, অনেক ইতিহাস আছে, কিন্তু ওই জ্ঞানগত ভিত্তি না থাকার ফলে, সঠিক ভিত্তিগুলো না থাকার ফলে ক্রিটিক্যাল মোমেন্টে তারা সঠিক ডিসিশন নিতে পারে না। বরং এমন ডিসিশন নিল, বিপ্লবী আদালত প্রতিষ্ঠা করা হবে না, ইউনূসকে ক্ষমতায় বসানো হবে, যার মাধ্যমে আগামী 1.5-2 বছর কোনো কেসাস হবে না, কোনো অপরাধী, কোনো হত্যাকারীকে হত্যা করা হবে না 2 বছরের জন্য, লিখে দিলাম। এটাই তারা করলো। অথচ তখন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, এবং এটাকে কোনো রাজনৈতিক বিবেচনায় ডিলে করারও সুযোগ নাই, কারণ এটা আরেকজনের হক। এই জাস্টিস, you might be the leader of the society, but to deliver the justice, this is not at your discretion, and you're not at a liberty to choose whether to deliver justice or not. এইটা আরেকজনের অধিকার, আরেকজনের হক, জাস্টিস। তুমি এটার আমানতদার, তুমি এটাকে খালি দিয়ে দিবা, তুমি এটা ডিলে করবা, রেখে দিবা, পিছাবা না। আপাতত রাজনীতির স্বার্থে ইউনূসকে আনি, বৈশ্বিক রাজনীতি বিবেচনায় জুলাই বিপ্লবের ঘাতকদেরকে ধীরে সুস্থে বিচার করব, ফাঁসি দেওয়া হবে আরো 20 বছর পর, বাট আপাতত তো দেশটা টিকায় নেই। এইটা ডিসিশন আর ইভেন জায়গাতেই তুমি নেই। তুমি কি শরীয়ত পড়ছো? তুমি কি ইসলাম পড়ছো নাকি না ইসলাম জানো? সুনির্দিষ্ট 5টি হাদিস দল সংক্রান্ত মুখস্থ করে তুমি শিবিরের সামবডি হয়ে গেছো। এই সেন্সগুলো, এই চোখের সামনে ইরানকে বিপ্লবী বিজয়ী হিসেবে সবাই দেখতেছে, এর পিছনের ইতিহাসের পাতাগুলো পড়েন না কেন? আমরা তো পড়ছি, এখনো পড়ি, গবেষণা করি। এই ইরানের ইসলামী বিপ্লব টিকে আছে তো ওইটার কারণেই যে এই সব জায়গায় আনকম্প্রোমাইজিং থাকা, যে জাস্টিস ইজ জাস্টিস। আমার কাছে যা আমানত তা আমি দিয়ে দিব, ওটা আমি অল্প বেশ কম করবো, এটা তো আমার এখতিয়ারই নাই। সালমান রুশদি যখন স্যাটানিক ভার্সেস বই লিখলো, ইমাম খোমেনির সামনে আনা হলো, ইমাম খোমেনি ইনস্ট্যান্ট মৃত্যুদণ্ড দিয়ে দিলেন, ফতোয়া জারি করে দিলেন। কোনো ওটার ইন্টারন্যাশনাল রিয়াকশন হ্যান কি হবে ইমাম খোমেনি সেগুলো কিছু বিবেচনায় নিলেন না। সরকারের লোকরা আসলো, মন্ত্রীরা আসলো, এসে রিকোয়েস্ট করলো যে ইমাম, ফতোয়ার কারণে আমাদের রাজনৈতিক ক্ষতি হচ্ছে, বা ইন্টারন্যাশনাল রিলেশনস, ডিপ্লোম্যাসি এফেক্টেড হচ্ছে, নেগেটিভলি অ্যাডভার্সলি এফেক্টেড হচ্ছে, আপনার ফতোয়া প্রত্যাহার করেন। ইমাম খোমেনি না, এটা তো ফতোয়া, আমাকে যা রায় দিতে হবে তা তো দিতেই হবে, সিচুয়েশনের কারণে তো শরীয়ত বদলে যাবে না। তো এই যে শরীয়তের অ্যাটলিস্ট কিছু জায়গায় এবং জাস্টিসের জায়গায়, মোস্ট ইম্পর্টেন্টলি আনকম্প্রোমাইজিং থাকা, এইটার যে সেন্স, এই সেন্সটা জামায়াত ইসলামের ভিতরে আর ওয়াইড স্প্রেড নাই। তারা নিজেদের এম্পায়ার, জামায়াত এম্পায়ার টিকায় রাখা, ওটাকে আমরা কি করা যায়, ওগুলো নিয়ে ভাবে। কিন্তু when it comes to sharia, ইসলামিক sharia, ইসলামিক প্রিন্সিপলস, সেখানে যেগুলোতে ছাড় দেওয়ার সুযোগ নাই, আনকম্প্রোমাইজিং, সেগুলোতে যে আমি আনকম্প্রোমাইজিং থাকবো, এই ব্যাপারটাই এখন আর তাদের মধ্যে নাই।
টোটালি শেষ, গায়েব হয়ে গেছে। তাদের দলের সর্বোচ্চ নেতা সে এমনকি কোনো আলেমও না, এবং এটা তাদের গঠনতন্ত্র এলাও করছে। আলেম না হলে সেটা ইসলামী দলের নেতা হয় কেমনে? তাকে ইসলামিক বলার দরকার নেই, বলা উচিত ভালো মানুষের দল। কেন? কারণ আমরা এনশিওর করি তারা নামাজ পড়ে ঠিক চিহ্ন দেবে, 5 ওয়াক্ত নামাজ পড়লাম কিনা, হাদিস পড়লাম কিনা। সো তুলনামূলক ভালো মানুষদের একটি দল, দ্যাট শুড বি মোর রিয়েলিস্টিক নেমিং অফ জামায়াত ইসলামী। এখন জামাত ইসলাম প্রসঙ্গ আসলে জামাতের লোকজনরা অনেক সেন্সিটিভ হয়ে যায়। এইসব সেন্সিটিভিটি আপনি আপনার কাছেই রেখে দেন, এই কথাগুলো বলতে হবে। গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো তাবিঈন, মানে মানুষকে পরিষ্কার করে দেওয়া বিষয়গুলো। আমাদের শহীদ সাইদ আলী খামেনির এই সংক্রান্ত ডিরেক্টিভ আছে, এই সংক্রান্ত বইও পাবলিশ হয়েছে মনে হয়। এই যে হ্যাঁ তাবির, এটা হচ্ছে হ্যাঁ ক্লারিফিকেশন, এটা সম্পর্কে ইমাম খামেনি, সাইদ আলী খামেনি বলছেন যে এই যে মানুষের কাছে বিষয়কে স্বচ্ছ করে তোলা, পরিষ্কার করে দেওয়া, এটা একটা জিহাদ, ইটসেলফ একটা জিহাদ, একটা সংগ্রাম, এবং এটা করতে হবে, এটা কন্টিনিউ করতে হবে। তো এখানে আমার জামাত বিরোধী কোনো বিশেষ এজেন্ডাও নাই, এরকম এরকম কোনো কিছুর বিরোধী এজেন্ডা বা পক্ষের এজেন্ডা এরকম না। হোয়াট আই এম ট্রাইং টু ডু ইজ টু ক্ল্যারিফাই টু ইউ গাইজ, আপনাদের কাছে ক্ল্যারিফাই করা তাবিঈন যে আসলে সমস্যাটা কোথায়, কোথায় জামাতে ইসলাম যাচ্ছে, ওই দিকে আপনি জাস্টিসের আশা করতে পারেন কিনা। বিএনপি আওয়ামী লীগ না, জাস্টিস আশা করা যাচ্ছে না, তাহলে কি আসিফ আদনান গ্যাং, এই যে সারিয়া সারিয়া বলে, এদের কাছে জাস্টিসে আশা করবেন না? বিকজ ঘুরিয়ে ফিরিয়ে দেয়ার ইউএস জায়নিস্ট পাপেট, তো তাদের কাছে আপনি জাস্টিসে আশা করতে পারবেন না। বাট জাস্টিসটা গুরুত্বপূর্ণ কি না? ইয়েস, জাস্টিস গুরুত্বপূর্ণ। সোশ্যাল সায়েন্সের দৃষ্টিতে দেখেন, আমরা সোসাইটিতে বসবাস করি, এটার একটা নিয়ম আছে, সূত্র আছে, দ্যাট ইজ কল্ড সোশ্যাল সায়েন্স। তো আমরা যে সমাজে বসবাস করি, যে কোনো সমাজেরই সূত্র নিয়ম, সেগুলো দিকে তাকালে আপনি বুঝবেন জাস্টিস হচ্ছে এটার কেন্দ্রীয় বিষয়। অতএব জাস্টিস মাস্ট বি আপহেল্ড, ন্যায় বিচারকে অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে, ইস্তেকামাত রাখতে হবে, এবং সেইটার জন্য আপনি কোন দিকে আশা করতেছেন, কোন দিকে আশা করা যাচ্ছে না। কিন্তু এই চিত্রগুলো যদি আমরা তুলে ধরতে থাকি, হয়তো আশা করা যায় যে কিছু মানুষ আস্তে আস্তে সচেতন হতে হতে এই বিষয়টা তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। অ্যাট দ্য সেম টাইম এই যে এই মার্ডার, এই যে রেপ, এই যা কিছু হচ্ছে, রামিসা হত্যাকাণ্ড, আরো অনেকগুলো একের পর এক হয়ে যাচ্ছে চোখের সামনে, এগুলোর জন্য ইনস্ট্যান্ট প্রেশারাইজ করা, এটাও চালায় যেতে হবে। গভর্নমেন্টকে প্রেশারাইজ করা, বিচার ব্যবস্থাকে এই জন্য দ্রুত কাজ করতে পুশ করা, এই সব কিছুই প্যারালাল চালায় যেতে হবে। তাহলে আপনি হয়তো কিছু ক্ষয়ক্ষতি কমাইতে পারবেন। আর দীর্ঘমেয়াদে ক্ষয়ক্ষতি কমানোর জন্য কাঠামোগত সংস্কার সমাজে আনতে হলে, জুডিশিয়ারিকে পরিবর্তন করতে হলে আপনার এই দ্য জিহাদ অফ ক্লারিফিকেশন, এই তাবিঈন এই কাজ করতে হবে, মানুষের কাছে স্বচ্ছ করে দিতে হবে, সমস্যার গোড়াগুলো কোথায় ওটা দেখাইতে হবে। এই কাজটা আমাদের জারি রাখতে হবে, দুই জিনিসই প্যারালাল করতে হবে। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমি আজকে অনেকক্ষণ কথা বললাম, আপনারা যারা শুনছেন, পার্টিসিপেট করছেন, আপনাদেরকে ধন্যবাদ। আমি হয়তো আবার সামনে লাইভে আসব, আর আমি চেষ্টা করবো এখন থেকে কাইন্ড অফ এভাবে লাইভে আসার, ফেস লাইভে না আসার। সো a lot of people from many years ago are actually used to this, বাট এখন ফেসবুকে যারা অনেক নতুন কানেক্টেড, তারা হয়তো জানেন না যে আমি আসলে অফ দ্য ক্যামেরা বহুত লাইভ করতাম, অন দ্য ক্যামেরাও করতাম, বাট অফ দ্য ক্যামেরা অনেক লাইভ ছিল, করেছি, কথা বলেছি, ইউটিউবে আছে আমার চ্যানেলে, 2018, 17, 18 ওই সময়কার দিকে দেখবেন। তো এটা হচ্ছে আমার কি বলবো, যা মাথায় আসে সেটা বলতে পারা, খুব গুছিয়ে ক্যামেরায় বলতে হয়, যে ভেজাল থাকে ওই প্যারা নাই। তো আমি এটাতে মোর কমফোর্টেবল, আমি এইভাবে ইনশাল্লাহ সামনে আপনাদের সাথে আরো লাইভ আসবো। বাট ইউ গাইজ ক্যান ডু
যেটা দ্য প্রিভিয়াস পিপল ইউজ টু ডু, সেটা হচ্ছে যে ওয়াইল আই এম টকিং ইন দ্য লাইভ, তখন কমেন্ট করা, লাইভ চলাকালীন কমেন্টে আপনারা প্রশ্ন করলে, লিখলে আমার সাথে এনগেজ করতে পারবেন, তখন আমি আবার আপনাদের কমেন্ট কথাগুলোর রিপ্লাই দিতে পারবো আর কি। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমার আজকে এখন রাখতেছি, ইনশাল্লাহ আগামী লাইভে যদি বসি কথা হবে। আসসালামু আলাইকুম।